থেকে আমরা খুব গুণী মানুষ, উনি শিল্পী, পরিবার থেকে এসছে, অনেক দূর থেকে এসছে, ওর কাছ থেকে প্রথম আমরা শুনতে চাই। নমস্কার সকলকে। এমন এক সুন্দর পারিবারিক সাথে এমন শিল্পীদের সমাবেশে আরো সুন্দর হয়ে উঠেছে আজকের অনুষ্ঠান। প্রথমেই জানাই সকল বিশিষ্ট মানুষদের শ্রেণীগতভাবে নমস্কার, ভালোবাসা। আর আজকে যে নৃত্যবাবুর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের জন্য রইল এক আকাশ ফুলের শুভেচ্ছা, সাথে আমার একটি স্বরচিত কবিতা অবসর। একটা অবসর খুঁজছি, যে অবসরে লিখে ফেলতে চাই একটা কবিতা। আমি অবসরে লিখতে চাই এমন একটা কবিতা, যে কবিতা অবসরে ব্যস্ততা নিয়ে আসবে, সারা সন্ধ্যা রজনীগন্ধা সৌরভে মাতাবে। একটা কবিতা, যে কবিতা আমায় তৃপ্তি এনে দেবে, সারাক্ষণে সঙ্গী হয়ে পথ চলবে, উদ্বিগ্নতা কাটিয়ে সংকুচিত কপালে সমান্তরাল আনন্দের হিমযুক্ত তৃপ্তি এনে দেবে। ব্যবসায় জটিল হিসাবের মাঝে ট্রায়াল ব্যালেন্স ও ফাইনাল অ্যাকাউন্টসের ব্যালেন্সিং অ্যামাউন্ট মেলানোর বদ্ধপরিকরে একটা অবসর চাইছি, যখন আমার কবিতা অবন্ধুরতা স্থাপন করবে ওই দুই তীরে। একটা অবসর সংসার থেকে, দায়িত্ব থেকে, কথা বলা থেকে, যে অবসরে থাকবে না কোনো কোলাহল, কোনো উপহাস, কোনো ঠাট্টা, কোনো পরিহাস, থাকবে শুধুই কবিতার সাথে ঘর বাঁধা। একটা অবসর খুঁজছি, একটু হাত বাড়িয়ে এগিয়ে দেবে আমায় সেই অবসরের দিকে, চিরন্তন সত্যের এক অনন্ত শান্তির একটা অবসর। নমস্কার। আমরা সবাই সমৃদ্ধ হচ্ছি বিভিন্ন কিছু, নিজেদের সৃষ্টি, নিজেদের ভালোবাসা, নিজেদের শ্রদ্ধা আমাদেরকে আগিয়ে নিয়ে চলবে। পরবর্তী প্রতিটি মুহূর্ত, জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে মূল্যবান। তাকে সুন্দরভাবে ধরে রেখে সকলকে ভালোবেসে এগিয়ে চলাই আমাদের প্রধান কাজ মানুষ হিসাবে। আমরা আবার শুনব স্বরচিত আবৃত্তি পরিবেশনায় আমাদের সকলের প্রিয় শ্রী বাদল বর্মন। ডেকে নিচ্ছি, উপভোগ করব এবং আবার শুনে আবার আবার ভালো লাগার সেই সময়গুলো ফিরে পাবো। শুনবো স্বরচিত আবৃত্তি বাদল বর্মনের কণ্ঠে। একটা ঘোষণা, আপনারা কেউ এখান থেকে চলে যাবেন না, প্রত্যেকের জন্য একটু সামান্য খাবারের ব্যবস্থা করা আছে, যাওয়ার আগে কিন্তু প্রত্যেকেই খেয়ে নিয়ে যাবেন। না খেয়ে আমরা কেউই যাব না, প্রয়োজন হলে সারা রাত এখানেই থেকে যাব। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে মনের মানুষ সাহিত্য পত্রিকার সকল সদস্যদের আমার হৃদয়ের অন্তরস্থল থেকে জানাই অভিনন্দন। বিশেষ করে প্রবীণ সাহিত্যিক মিলনদা, নৃত্যদার আজকে এত সুন্দর একটা আয়োজন, আমি আসতে পেরে দিয়ে ধন্য। সেই সঙ্গে আমাদের আনন্দদা রয়েছে। আমরা ওনার উপস্থিতি অত্যন্ত একটা সুন্দর মুহূর্ত আমরা উপলব্ধি করছি। আজকে আমার স্বরচিত কবিতা, বিশেষ করে নারীকে নিয়ে লেখা, নারীর হৃদয় বেদন, কলমে আমি বাদল বর্মন। আমি নয়ন জলে ভাসিয়ে দিলুম আমার নিজ হাতে গাঁথা মালা। কেমনে তুমি বুঝবে প্রিয় নারীর বিরহ বেদন জ্বালা। কত দিনের কত কথা লিখেছিনু ঝরা পাতা, আর কিছু রইল না মোর অবশেষ জীবন খাতা। তোমার রচিত গানের তালে আমাদের ডালিম ডালে দোয়েল পাখি গাইতো গান আমাদের সেই বারান্দা ঘরের চালে। মৌয়া বকুল ফুলের গন্ধ ভেসে আসতো ওই দক্ষিণা বাতাসে। জলদ বাড়ির ঘন ঘটা রামধন উঠত ওই নীল আকাশে।
ক্ষণিকের চাওয়া পাওয়ার মাঝে কেটে যেত কত হেমন্ত। স্মৃতির ক্যানভাসে উদয় হতো সাথে নিয়ে রঙিন বসন্ত। জলধির তরঙ্গ কত না করতাম রঙ্গ, নাচতো অঙ্গ। কাটাতাম রাত্রি জোনাকির আলোয়, পেতাম তোমার সঙ্গ। তোমার বিরহ দগ্ধ শিহনে শয়নে স্বপনে কোথায় আছো তুমি? তোর ছায়া লুকায়ে গোপনে আমি নয়ন জলে ভাসিয়ে দিলুম তোমার নিজ হাতে কাঁথা মালা। কেমনে বুঝিবে প্রিয় তুমি নারীর বিরহ বেদন জ্বালা। নমস্কার। আমি এই বাদল সম্বন্ধে বলে দিই একটা কথা। বহু দিকে ও আছে। প্রথমত একটি ইউনিফর্ম সার্ভিস অষ্টসাধ্য লালবাজারে আছে। তার সঙ্গে উনি নিজে একজন হকি প্লেয়ার, আন্তর্জাতিক হকি প্লেয়ার। তার সঙ্গে আন্তর্জাতিক পত্রিকার বিভিন্ন পত্রিকার সঙ্গে ও সবসময় যোগাযোগ। আমার ছোট ভাইয়ের মতন। যাই হোক, আমি ওর আগামী দিনে শুভেচ্ছা কামনা করছি। অপূর্ব বললে হয়তো একটু কম বলা হয়ে যাবে, তো যা বলার আমার সেটা জেঠু বলে গেছেন। আমরা ভালোবেসে বাবলি বলে ডাকি। তার ব্যাপারে আবার একটু কিছু শুনবো। ওনার ব্যাপারে এবার আমরা যার কাছ থেকে শুনবো তিনি হচ্ছেন বেদবাণী চক্রবর্তী। ওনার বেদবাণী ব্যানার্জি ওনার খুব প্রিয়। আমরা মাঝে মাঝেই দেখি যখন বাবলি কবিতা লেখে মামি আসে, এসে বসে শোনে, এবং ওনার থেকে ওটাই শুনবো যে উনি কি বলবেন বাবলির সম্বন্ধে, আমাদের সেজ জেঠুর সম্বন্ধে কি বলবেন উনি। আমরা একটু শুনে নেব। আসো, এটাও নিতে পারো, ওটাও নিতে পারো। নমস্কার, আমি বেদবাণী বন্দ্যোপাধ্যায়। আমি সম্পর্কে বাবলি যাকে বললো তিনি হচ্ছেন আমার জামাইবাবু, সেজ জামাইবাবু। তো আর টুনুদি, মানে যার প্রেরণায় আজকে এই বই লেখা, সেই টুনুদি আমার হচ্ছেন শেষদি। আমার শ্বশুরবাড়ির দিকে তিনি হচ্ছেন শেষদি। তো বলতে গেলে আমার এখন গলা বুঝে যাবে। টুনুদি নেই আমাদের মধ্যে, এটা আমি কোনো সময় ভাবতে পারি না, নিতেও আমার খুব কষ্ট হয়। সেই টুনুদি যখন চলে গেলেন, সেটা যে কি অবস্থা, মানে আমি শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা আছেন, কিন্তু শাশুড়ি মায়ের জায়গাটা, মানে তিনি অনেক বয়স্ক। টুনুদি আমাকে অনেক কিছু, অনেক ব্যাপারে বুঝিয়েছেন, বলেছেন। টুনুদির থেকে আমি অনেক কিছু শিখেওছি। তো সেই টুনুদির আকস্মিক চলে যাওয়া, আমি বলবো আমার জীবনে আকস্মিক চলে যাওয়া টুনুদি। তো তারপরে টুনুদি যখন চলে গেলেন, তখন জামাইবাবু সেই দিনগুলো আমি দেখেছি, সে যে কি কষ্টের। তারপরে জামাইবাবু যে সেখান থেকে ধীরে 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 আজকে এই জায়গায়, এই বই লেখা, এই প্রেরণা, সত্যিকারেরই প্রেরণা, জীবনের প্রেরণা, কোথায় মানে কি যে গেছে সেসব দিনগুলো। কাছে আসতাম, খুব কষ্ট করেই আসতাম। টুনুদি নেই, জামাইবাবু একা। অনেক সময় দুপুরবেলাও এসে দেখেছি জামাইবাবু হয়তো তখন খাচ্ছেন, খেতেও পারছেন না, চোখের জল পড়ছে। তারপরে অনেক লেখা, সেই সব প্রথম দিকে লেখাগুলো হয়তো একটু অন্যরকমই হতো, তবে আস্তে আস্তে দেখেছি জামাইবাবু সেই লেখাগুলো কত উন্নত হয়ে গেছে। আগামী দিনে জামাইবাবুর আরো অনেক অনেক উন্নত লেখা হোক, অনেক ভালো হোক, সেটাই প্রার্থনা করি। আরো অনেক ভালো বই আমরা পাবো জামাইবাবুর কাছ থেকে। এইসব স্মৃতিচারণ আমাদের অনেক কিছু শেখায়, কিভাবে দিন অতিবাহিত করতে হয়। আবার শুনবো আমরা আবার আবার আমাদের বাবলির ব্যাপারে শুনবো, যিনি বলবেন অনুসুয়া ব্যানার্জি। আমরা ভালোবেসে টুম্পাদি বলে ডাকি। চলে এসো, কিছু বলো। যা পাবো তোমাদের থেকে তাই অনেক পাওয়া। টুম্পা বলে জানি, অনুসুয়া এটা আমার একটা মেয়ে। হ্যালো, সবাইকে নমস্কার। অনুষ্ঠানটা আজকে খুবই সুন্দর। আমার মাসি শিবানী চক্রবর্তী, আমার সেজ মাসি। আমি খুব ছোট থেকেই, আমার মা থাকা সত্ত্বেও মাকে হারিয়েছি, কারণ আমার মা অসুস্থ ছিলেন।
তো সেখানে আমার বাকি 3 মাসিরাই আমাকে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছেন। তার মধ্যে আমার এই সেজো মাসি, আমি যাকে ভালোবেসে ডাকতাম ফুল মাসি বলে, আমি যদি মানে ওই ডালে একটা ফোড়ন দেওয়াও শিখেছি, তো মাসির সাথে শিখেছি। মানে যে কোনো ব্যাপারে, ছোটোখাটো বড় মাঝারি কোনো ব্যাপারে কোথাও আটকে গেলে আমার একটা ফোন ঘুরিয়ে বলতাম এটা দরকার, কী করি বলো তো। তো আজকে সব থেকে বেশি অভাব বোধ করি ওই জায়গাটার, যে আমার জীবনে এমন কেউ নেই যাকে হঠাৎ করে একটা প্রয়োজনে ফোন করে একটুখানি গাইডেন্স নিতে পারি। তো সেসব দিন তো ফেলে এসেছি, পেছনে ফেলে এসেছি। একটা সময় আমাদের পরিবারে আমার মাসি ছাড়াও আরও বেশ কিছু প্রিয়জনকে আমরা হারিয়েছি। এবং চক্রবর্তী বাড়িতে, মানে আমার মেশো নিত্যগোপাল চক্রবর্তীর বাড়িতেও একের পর এক দুর্ঘটনা ঘটেছে। পরিবারের এক এক সদস্য খুব কম সময়ের মধ্যে এক এক করে পরিবার ছেড়ে চলে গেছে চিরকালের জন্য। তো সেইখান থেকেই ঘুরে দাঁড়ানো আমার মেশো এবং তার বৌদি এখানে ছিলেন, তার এক দাদা এখানে আছেন, মেশোর ভাইজিরা এখানে আছেন, জামাইরা আছেন, আমারও মামা মামিরা আছেন। তো এই যে ঘুরে দাঁড়ানো এবং ঘুরে দাঁড়িয়ে এইখানে এসে আজকের এই একটা সুন্দর অনুষ্ঠান যেটা পাচ্ছি আজকে, এটা মেশোর ভেতরের যে একটা উৎসাহ, জীবনের প্রতি উৎসাহ, সেটার একটা বড় প্রমাণ, যেটা আমার খুব ভালো লাগছে। বলতে গেলে অনেক কিছু, এত স্বল্প পরিসরে সম্ভব না, আরও অনেক মানুষ আছে বলা। খুব ছোট করে বলি, আমার মাসি যে রোগটায় মারা গেছেন সেই রোগটার নাম কর্কট রোগ, ইংরেজিতে ক্যান্সার। তো এই রোগটাতে পৃথিবীতে যেখানে আজকে আমরা এআই দিয়ে সহজে যে কোনো কিছু বানিয়ে নিচ্ছি, বিজ্ঞান প্রযুক্তি এত এগিয়ে গেছে, ভাবলে খুব অবাক লাগে। এরকম একটা রোগের ওষুধ আজ অবধি বেরোলো না। এই রোগ থেকে সারিয়ে তোলার ওষুধ, হ্যাঁ কিছু ওষুধ বাজারে এসছে, তাতে হয়তো মানুষের জীবনকাল খানিকটা বাড়িয়ে দেওয়া যায়, কিন্তু আজও এই মারণ রোগের হাত থেকে আমাদের সমাজের কারো রক্ষা নেই। তো যারা এই রোগে চলে গেছেন, এখানে যারা আছেন, তাদের পরিবারে যদি এরকম কেউ থাকেন যারা এই ক্যান্সারে তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার সমবেদনা আছে। আগামী দিনে আশা রাখবো বিজ্ঞান নিশ্চয়ই এরকম জায়গায় যাবে যাতে আমাদের পরিবারে এই রোগে অন্তত কাউকে হারাতে না হয় আমাদের। আর মেশোর সম্বন্ধে বলার কিছু নেই। মাসি চলে যাওয়ার পর মেশো আমার মাসির জায়গাটাই নিয়েছেন। আমি তো বললাম, বলতে গেলে অনেক কিছু। আমার পরিবারের যে বিপদ, যে দুর্দিন গেছে, সেখানে মাসি মেশো যেভাবে আমাকে এসে সাপোর্ট দিয়েছে, সে কথা এত কম সময় বলা যায় না। শুধু যেহেতু এটা একটা কবি সম্মেলন, দু একটা কথা বলি একটুখানি। প্রথমেই তো কবিগুরু ছাড়া তো আমাদের কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে না। কবিগুরুর লেখা আমাদের সুখ দুঃখ যা কিছু আমাদের অনুভব, সবের মধ্যেই কবিগুরু। শেষ কহে একদিন সব শেষ হবে হে আরম্ভ, বৃথা তব অহংকার তবে। আরম্ভ কহিল ভাই, যেথা শেষ হয় সেইখানে পুনরায় আরম্ভ উদয়। তাই এই যে একজনের চলে যাওয়া এবং তারপর থেকে এই জায়গায় ঘুরে এসে জীবনকে এতখানি মানে উপভোগ করা, সমস্ত কষ্ট দুঃখ বেদনাকে চেপে রেখে, এটার জন্য আমার মেশোকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। মেশো সুস্থ শরীরে থাকুক। আর মেশোমশাই যেটা সব থেকে বড় গুণ, যেটা আজকে এই পরিবেশে হয়তো আলোচনা করা হয়নি, কিন্তু তবু বলছি, এমন একটা মানুষ যিনি অনর্গল যে কোনো আড্ডা, গল্প, যে কোনো উৎসব অনুষ্ঠানের মধ্যে শুধুমাত্র একটি শিশুকে নিয়ে আলাদা একটানা সময় কাটিয়ে যেতে পারেন। আমি আমার বাড়িতে আমার পরিবারের সকলের কাছে বলি, আমরা আজকে যখন নিজেরা আড্ডা মারতে বসি, গল্প করতে বসি, আমাদের বাচ্চাটা কোথাও সাইড করে মোবাইল দেখে। আমি মেশোকে দেখেছি
যে যেরকম ব্যস্ততা থাক, মেশো কিন্তু একটি বাচ্চা যদি সেই প্রোগ্রামের মধ্যে থাকে, মেশো তাকে নিয়ে সাইড করে শুধু তার সঙ্গে একটানা সময় কাটিয়ে যাবে, যেটা বোধহয় আমাদের সকলের মধ্যে এই কিন্তু এই ব্যাপারটার একটা অভাব আছে। এবং আমি মনে করি যে কোনো বাড়ির বাচ্চার বোধহয় মেশোর মতো একটা কাউকে পাওয়া উচিত একটু ভালো করে সুন্দর করে বড় হওয়ার জন্য। আর মাসির ব্যাপারে একটা কথা খুব মনে হয়, আমার মাসি পরিবারে যতগুলি বাচ্চা এসছে আমাদের ছোট ছোট, আমার পরবর্তী প্রজন্ম, প্রত্যেকে মাসির গাইডেন্সে, মাসির কোলে বড় হয়েছে। কিন্তু আজকে মাসির সব থেকে যে প্রিয়জন যে মাসির কোলে এলো, মাসির নাতনি আমাদের দিবিশা চক্রবর্তী, সেই দিবিশাকে যখন মাসি কোলে নিয়ে বড় করবে, সেই সুযোগটা দিবিশা যেমন ঠাকুমার আদর স্নেহ পেলেন না, মাসিও বোধহয় বুকে অনেক কষ্ট চেপে রেখে মাসি চলে গেলেন যে তিনি তার নাতনিকে কোলে পিঠে বড় করতে পারলেন না। তো এই শোক তো ভোলার নয়। মাসির উদ্দেশ্যে একটা ছোট্ট কবিতা বলবো, কারণ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আমার মাসিকে প্রেরণা হিসেবে মনে করে, মাসির যে স্মৃতি তাকে বুকে নিয়ে যে মেশোর কবিতা প্রকাশ, এবং বইয়ের কভারটা এত সুন্দর। আমি আপনাদের সকলকে বলি, এই ছবিটা যেটা এখানে আছে, আমার মনে আছে আমি তখন খুব ছোট্ট, এই ছবিটা তোলার সময় আমি স্টুডিওতে ছিলাম, কারণ এই শাড়ি পরা আরেকটা সেট ছবি আমার সাথে আমার মাসির আছে। তো ছবিটা অনেক কিছু মনে করিয়ে দেয়। মাসির উদ্দেশ্যে একটা কবিতা বলি, এটা আমার স্বরচিত নয়, এটা লেখা আমাদের সকলের প্রিয় অভিনেতা শ্রদ্ধেয় শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়। মাসি মারা যাওয়ার বা চলে যাওয়ার, মারা যাওয়া কথাটা আমি হয়তো ভুল করে বললাম, আমি বলি না, খুব কয়েকদিনের মধ্যে লেখাটা এক জায়গায় পেয়েছিলাম, আমার কাছে মোবাইলে আছে। ওনার প্যাডে, ওনার হাতে লেখা, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে লেখা একটা কবিতা। এক একদিন একটা নদী জেগে ওঠে এই দেহটার মধ্যে, কুল ভেঙে দেয়, নিরাপদ যা কিছু ছিল খরস্রোতে ভাসে। এক একদিন ভালোবাসার জন্য মনে এত ঢেউ ওঠে, সেই সুনামিতে হাট বাজার কাছারি দপ্তর সব ভেসে যায়। এক একদিন সুন্দরের জন্য হাহাকার, আকাশ বাতাস বসন্তের গানে ভরিয়ে দেয়। এক একদিন নদী জেগে ওঠে ডমরু বাজিয়ে, তোমারও ঘুম ভাঙাতে চায়। বসন্তের গানও সেদিন বুঝি বলতে চায়, যেদিন থাকবো না সেদিনও ভালোবেসো। স্মৃতিও এক একদিন সত্যি হয়ে ওঠে। নমস্কার। অনেক কথা জানতে পারলাম আমাদের প্রিয় নিত্যগোপাল চক্রবর্তী মহাশয়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে, তার অসংখ্য ধন্যবাদ টুম্পাদি। দুটো কথা টুম্পাদি বলে গেল, খুব রেলিভেন্ট কথাগুলো। একটা হচ্ছে আমার সেজে জেঠিমা যখন বেঁচে ছিলেন, আমাদের সবচেয়ে সুন্দর বিনুনি উনি বাঁধতেন। আমরা স্কুল যাওয়ার আগে ওনার কাছে যেতাম বিনুনি বাঁধতে। আর আমার সেজো জেঠু, আমার 1.5 বছরের মেয়ে, মেয়েটাকে চা দিতে পারি না, খায় না। ওকে সেজো জেঠুর কাছে রেখে আসে, তুমি একটু ধরবে, আমি তো চা খাবো। এরা হচ্ছে সেরকম। আমরাও পেয়েছি, আমার মেয়েও পেয়েছে, আমাদের পরিবারের সবাই পেয়েছে, হয়তো আগামী দিনেও পাবে। ধন্যবাদ। চলে যাব পরবর্তী অনুষ্ঠানে। ডেকে নেব লেখক এবং আবৃত্তিকার শ্রী মানবেন্দ্র দত্তকে। শুনে নেব আবৃত্তি। ডেকে নেব লেখক এবং আবৃত্তিকার শ্রী মানবেন্দ্র দত্তকে। ধন্যবাদ। এই আনন্দ পর্ব উপভোগ্য আবার শোক
তবে সুখ থেকেই তো সৃষ্টি আসে, সৃষ্টি হয়। নিত্যদা সেখানে সফল। বছর দুয়েক আগে বোধহয় বললেন একদিন যে আমি কবিতা লিখছি, ভালো লাগলো, বললাম বই হোক, আজকে হয়েছে। সেদিনের ভালো লাগাটা শুভ আনন্দ আজকে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ সকলকে। আমরা একসঙ্গে মিলিত হয়েছি নিত্যদার বইয়ের উদ্বোধন উপলক্ষে। আচ্ছা, আমি পড়বো বলে প্রস্তুত হয়ে আসলাম, ভেবেছিলাম শুনবো, তোমার কবিতাই শুনবো, অবশ্যই শোনাবে। একটা কবিতা শোনাবে, যেহেতু একটু মন খারাপের বিষয় আছে, সেরকম একটি ছোট কবিতা নিয়ে আরেকটি শুনেছি। বিকেলে কতদিন আগে যেন কথা থেমে গিয়েছিল, কোথায় আছড়ে ছিল বেসামাল ঢেউখানি, দীর্ঘ গল্পের পরতে পরতে জড়িয়েছে সুস্বপ্নের অমেয় শেকড় বাকড়। সেই কবে তবুও নিভৃত বিলাসে কৌশল জানে দিন দুপুর রাত দুপুর। কতদিন আগে কথা ফুরিয়ে গিয়েছিল সুর, কোনো কোনো বিকেল বড় তাড়াতাড়ি বিকেল হয়ে যায়। আর একটি ছোট্ট শোনাচ্ছি, ধরিত্রী সংক্রান্ত। প্রসারিত প্রান্ত ছোঁয়া ধান ক্ষেত আমার জন্মভূমি, প্রতি ইঞ্চিতে ঘামে মেশা ভালোবাসার রক্তিম আমার বৈভবীর অহংকার। আজন্ম নিটোল ভরসার কাদা জল, সারল্য উপচে পড়ছে কত কালের শালুক তোলা বালকের আপাদ মস্তক। আপ্লুত লাগে বাজে শারদ বাদ্য শিউলি কাশে, আনত আকাশ চেয়ে মেঘেদের পর্বে পর্বে অক্ষরের আলপনা, নির্বেদ পদাবলী। যে কান্তার ছিল আমার প্রথম আশ্রয়, তাকে ছিন্নমূল করে কিভাবে শান্তি শয্যায় রেখে যাব সৃজিত প্রজন্ম। দ্রোমরাজি বাতাস, পর্বত, সমুদ্র জল, পূর্ণ ধরিত্রী নিষ্ঠুর ছায়াপাতে, কঠোর অসাড় বানিয়ে শোচনার বৃত্ত ছিঁড়ে দম্ভের নিশানি দিয়ে কি বা আসে যায়। ঋতুময় হতে হতে স্তব্ধ যাপন আদি সাধনায় ছিল কি কখনো? নমস্কার। তার স্বামীকে হারায়। এখন ওর ছোট্ট একটা বাচ্চা আছে 6 বছরের, ওকে নিয়ে ওর স্মৃতি এবং ওর সেই সময়টা 21 সাল আগে পর্যন্ত যে লেখাগুলো, ওইগুলোর সাথে সাথে ওর মনের মধ্যে যে ভাব, যে আবেগ, সেইগুলো এই বইটায় প্রকাশিত হয়েছে। আমরা একটা করতালি দিয়ে আমরা
এর সাথে সাথে আমরা তো সুস্মিতা একটা কবিতা শুনেছি, বইয়ের থেকে একটা কবিতা আমরা শুনতে যাই। আমরা কেউই চিরস্থায়ী নই, সবাই যে যার ছন্দে এসেছি, আবার চলে যেতে হবে আমাদের সকলকে। তাই চলে গেছেন তিনিও, তার স্মৃতিচারণ করতে করতে বেশ কিছু বই আমি লিখেছি। আজ পর্যন্ত 8টা বই আমার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তাই সেই কাব্যগ্রন্থের মধ্যে একটা কাব্যগ্রন্থ হচ্ছে তোমায় যা বলা হয়নি। তো সেখান থেকে একটা কবিতা যেটা খুবই আমার মনের কাছে, সেই কবিতা একটা আপনাদেরকে শোনাচ্ছি। আমার বহুদিনের ইচ্ছা একবার তোমার সাথে দেখা হোক। এবার তুমি যখন আসবে, মাসটা যাই হোক, বয়স যাই হোক, মনে ফাগুনের রং থাকবে। দুজনের হাত ধরে গিয়ে বসবো ভিক্টোরিয়ার। ফোনের গ্যালারি জুড়ে থাকবে অনেক সেলফি। হঠাৎ করে ঘাস ফুলটা চুলের ফাঁকে লাগিয়ে দিয়ে তুমি বলবে, আজে প্রভাতে রবির কর, কেমনই বসিল প্রাণীর পর। এবার যখন তুমি আসবে, আমরা একসঙ্গে বই মেলায় যাব। স্টলে স্টলে ঘুরে নতুন বইয়ের সুগন্ধ নেব। থাকবে অনেক পরিচিত অপরিচিত বন্ধুর সমাগম। থাকবে আড্ডা, গান, কবিতা, সাংস্কৃতিক চর্চা, সাথে গরম চায়ে চুমুক দিতে দিতে তুমি বলবে, তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আচ্ছা ধরো, এবার আমাদের দেখাটা যদি শান্তিনিকেতনের খোয়াইয়ের মেলায় হাজারো রকমারি সাজ সজ্জা নৃত্যের মাঝে সোনাঝুরির ওই শান্ত প্রকৃতিতে দেখা হয়, কাটাবো কিছুটা সময় তোমায় আমায় মিলে। যখন অর্ধ শশধর ধরা দেবে কোপাইয়ের বুকে, তখন তুমি আমার হাতটা ধরে বলবে, বনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা আমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বা কি আছে অচেনা ভিড়ের পথে দেখার পরে। সত্যি সত্যি আমাদের যদি আবার দেখা হতো, চেনা অচেনা ভিড়ের পথে দেখার পরে আবার আমাদের বিচ্ছেদ হতো, আবার অনন্তকাল অপেক্ষারত হতো দুটি হৃদয়। তবু যাবার আগে একবার খিরাইয়ের অজস্র ফুলের মাঝে তোমায় নিয়ে যেতাম। একটা গাঁদার মালা আমার মাথায় পরিয়ে দিয়ে তুমি বলতে, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তাহার নাই। এ জ্যোতিষ সমুদ্র মাঝে যেই শতদল পদ্ম রাজে, তারই সুধা পান করেছি, ধন্য আমি তাই। সবাই মিলে সমৃদ্ধ হচ্ছি। এই সমস্ত অনুষ্ঠান, এই জন্য দৌড়ে চলে আসা, প্রাত্যহিক জীবনের সমস্ত কাজ ফেলে নিজেদেরকে ভালো রাখার জন্য। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি, তোমারও মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে।
ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে, ক্ষণিকের মুঠি দায় ভরিয়া আর কিছু নাহি জানে। ফুরাইবে দিন আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো থেমে যাবে বিন। যতক্ষণ থাকি ভরে দিবে নাকি এ খেলারি ভেলাটাই, তাই অকারণে গান গাই মনে রবে কিনা রবে আমারে। সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কিনা রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই মনে রবে কিনা রবে আমারে। নমস্কার সবাইকে। একজন বলছিলেন সিধু জ্যাঠা বা বিভিন্ন নামে। আমি নিত্যদাকে যেভাবে দেখেছি সেটা যদি খুব ভুল না বলে থাকি, রসের ভান্ডার। আমার সঙ্গে ওনার আলাপ হয়েছে গেল বছর দীঘাতে বিনোদন সাহিত্য পত্রিকার একটা অনুষ্ঠানে। আমি টুকটাক সামান্য একটু লিখি, তো উনি এসে বললেন, তোমার লেখা তো ভাই আমি নিয়মিত পড়ি। তারপরেই উনি আমার সঙ্গে এমনভাবে কথা বলা আরম্ভ করলেন যেন মনে হলো কতদিনের চেনা, কতদিনের জানা। তো এই নিত্যদা যখন আমাকে ফোন করে বললেন ভাই আসতে হবে, আমি বলেছিলাম আপনার অনুষ্ঠান আর আমি যাবো না, তো হতেই পারে না। তো আমি এসছি, এসে সত্যি সমৃদ্ধ হলাম। দাদা বলছিলেন সত্যি সমৃদ্ধ হলাম। এবং এই মুহূর্তে যে ভদ্র মহিলা কবিতাটা পাঠ করলেন, তার মধ্যে যে আলাদা একটা সুর, আলাদা একটা ছন্দ ছিল, সেটা সত্যি প্রাণিত করেছে। এই আবেগটাকেই ধরে রাখার চেষ্টা করছি। কবিতার নাম সভা। নামটা দিয়েছ বদলে অচেনার ভিড়ে হারাতে, ফাঁকি দিয়েছিলে নিজেকে আড়াল করতে। ভাবনার ডুবোজাহাজে থই পেয়ে যায় একদিন, তুমিই তো প্রাণে সেদিন বাজিয়েছিলে দিন। আমার একলা থাকার ধুলোর ঘরে, ছেঁড়া বিছানার নগ্ন চাদরে, তুমি মাথার বালিশ ছিলে জোছনা রাতে। পেরেছ কি কখনোই ভিড়ে হারাতে? হালকা শিশির ধুয়েছিল ত্বকের জ্বালা, ঘাসের উপর আলোর কণা করত খেলা। কবে কোন অস্ফুট বার্তা দিয়েছিল মন, জ্বালায় পোড়ায় জারিত করে সর্বক্ষণ। পর্দাটা যখন উড়ল হাওয়ায়, দমিয়ে রাখার আর কি আছে দায়? ঘাড় ফিরিয়ে চকিত সেই চাহনি, আজও তা ভুলতে পারিনি। ধরা পড়ে গেলে স্মৃতির ছবির কাছে, সেই তো তুমি আছো আজও হৃদয় মাঝে। নমস্কার। ভাই তোমার সব লেখা, এবং এ কিন্তু যত ভালো লেখক তার থেকে ভালো ক্রিটিক। গানও ভালো লাগে, গানও ভালো লাগে। যাই হোক, ওটা একদিন পরে শুনতে হবে, একদিন ঘর ধরে নিয়ে আসবো। আবেগটাকেই ধরে রাখি তাহলে। অনুরোধ, তুমিও তো বলেছিলে ফিরে যাও কালো মেঘেদের সাথে, দূরে আরো দূরে। চলে গেলে বৃষ্টি হয়ে কে ঝরে পড়তো বলো? কে তোমায় ভিজিয়ে দিত? কে তোমায় ঠান্ডা স্রোত বইয়ে দিত? আর কি কেউ সেথায় ছিল? আমি মেঘ হয়ে রোদ্দুরকে আড়াল করতাম,
আমি মেঘ হয়ে তোমায় ছায়া দিতাম। আমি যে মেঘ, আমি কখনো কাঁদি, আমি কখনো আবার চিৎকার করি, কখনো মনের আনন্দে পালিয়ে বেড়াই, আবার তোমার টানে ফিরে আসি, তোমার পানে চেয়ে থাকি। আমাকে সাগরে মিশে যেতে বলো না, আমি তোমার জীবনের সাক্ষী হয়েই থাকি। নমস্কার, ধন্যবাদ। চলে যাব পরবর্তী অনুষ্ঠানে। আমার খুব কাছের লোক, আমার বন্ধুর স্ত্রী, ওকে বিভিন্ন জায়গায়, এবং এই যে ইন্দুবালায় কলা কেন্দ্র, এখানকারও উনি একজন সমস্যা। ওনার মুখে শোনা যে আমি এখানেও গিয়েছি, গান করি, আসি যাই। যাই হোক, ওকে আমি অনেক আগে থেকে আমার ক্লাবের তরফ থেকে ওনার সঙ্গে পরিচয়। তো ওর সঙ্গে যখন দেখা হলো, এই লাস্ট 13 তারিখেই আমাদের ওখানে একটা প্রোগ্রাম ছিল ক্লাবে, আমি সঙ্গে সঙ্গে কয়েকজনকে আমন্ত্রণ করেছি, তার মধ্যে ওকে বিশেষভাবে। যাই হোক, অনেক মানে ছলচাতুরি করে না আসার চেষ্টা করছিল, হ্যাঁ, জানি না বড় শিল্পী হয়ে গেছে কিনা, হ্যাঁ, তা যাই হোক, আমি সেটাকে কাটিয়ে উঠে ওকে এখানে নিয়ে এসেছি, খুব কষ্ট করে এসেছি। আমি অনুরোধ করছি, কেয়া বণিক। আমরা সুরে সুরে আগিয়ে যাব। আমি না আসলে এটা খুব মিস করতাম। এত সুন্দর অনুষ্ঠান, মনে রাখার মতন অনুষ্ঠান। দিদির সাথে আমার অল্প দিনের আলাপ, কিন্তু উনি গানেতে আমাকে খুব ভালোবাসতেন, যে কেয়া এসো গান করবো। দাদা তো সবসময় ডাকেন। ঠিক আছে, একটা করছি গলা ধরা, যাই হোক। আমরাও তো কত মিস করতাম। আহা, অনেকক্ষণ পর সুরের আমাদের জীবনটাই সকলের সুর তাল ছন্দ নেই। আমরা যেদিন সুর তাল ছন্দ হারিয়ে ফেলবো, ছন্দবিহীন হব, সেদিন আমাদের বেঁচে থাকা না বেঁচে থাকা একই মানে। শান্তি
গান কি কখনো একটা করতে হয়? শত্রুতা হবে। সুর তাল ছন্দ ছাড়া আমরা বাঁচব না, তাই আমাদের চালিয়ে যেতে হবে। আবেদন নয়, একদম অধিকার। লজ্জা লাগছে, গান তো উনার সবসময় ভালো লাগে। এই কেয়া জেঠিমা যিনি গান গাইলেন, প্রত্যেকবার রবীন্দ্র জয়ন্তীর আগে আর দুর্গা পুজোর আগে উনি আমাদের হারমোনিয়াম বাজান, আমরা গান গাই। আমাদের সবার টিচার, আমাদের পাড়ার যত মহিলা আছেন সবার টিচার হচ্ছেন কেয়াবনি। অসংখ্য ধন্যবাদ কেয়া জেঠিমা, ভীষণ সুন্দর। আচ্ছা, গান শুনলাম, এবার একটু আবৃত্তি পরিবেশনায় আশিস সরকার, যেতে নিচ্ছি আশিস সরকারকে, শুনবো আবৃত্তি। প্রথম কথা দু চার কথা বলে নিয়েই তারপর আমি একটু আবৃত্তি শুরু করবো। প্রেরণা থেকে যে নিজে আজকে প্রেরণা পেলাম, সত্যি খুব ভালো লাগে। নিত্যদা সম্বন্ধে নতুন কিছু বলার ব্যাপার নেই। নিত্যদা হচ্ছে আমার একটা চলো বেড়াই ট্যুর অ্যান্ড ট্রাভেল আছে, একটা বেড়াতে যাওয়ার, প্রায় 5 বছর ধরে আমরা বেড়াতে যাচ্ছি। এই মার্চ মাসেই আমরা অরুণাচল গেছিলাম। আমি যেখানেই বেড়াতে যাই নিত্যদা আমার সাথে সঙ্গী হয়। ফলে এই যে টুম্পা একটা কথা বললো যে বাচ্চাদেরকে নিয়ে, এই আমার ট্যুরে যত বাচ্চা যায়
তাদের নিয়ে যে একটা অনুষ্ঠান বা সবাই সম্মিলিত চেষ্টায় যে আমরা দূরে গিয়ে যে এই অনুষ্ঠানগুলো সান্ধ্যকালীন এখন মাতিয়ে রাখে। মানে এই 5 বছর আমাদের ট্যুরে যত লোক হয়েছে তারা সবাই নিত্যদা বলতে অজ্ঞান যে এই নিত্যদাই যাচ্ছে তো। ফলে মানুষকে এত আপন করে নেওয়ার যে নিজের ভেতর ক্ষমতাটা আছে, সে ক্ষমতা সত্যি আমি গর্বিত। আমি নিত্যদার মতন এরকম একটা দাদা পেয়ে আর আমার ট্যুরের একটা সাথী পেয়ে। আমি বৌদিকে আমি খুব ভালো মতনই চিনি, কারণ আমি একই পাড়াতে থাকি। বৌদি চলে যাওয়াটা সত্যিকারেরই খুব বেদনাদায়ক। তা সত্ত্বেও বলবো যে সব কিছু চলে যাওয়ার পরেও আমাদের থাকতে হবে সব কিছুকে নিয়ে। তার ভেতর যে রসবোধ, যে কবিতা লেখা, মানুষকে আপন করে নেওয়া, এই যে জিনিসটা নিত্যদার ভেতর আছে, আমি সত্যি খুব অভিভূত। নমস্কার, আমি প্রিয়া চ্যাটার্জি। আমি আজকে সত্যি দাদার সম্বন্ধে আমার আর কিছু বলার নেই, সবাই অনেক কিছু বললো, কিন্তু আমি একটা কথা বলবো। একটু জোর। দাদা হচ্ছে আমাদের লট অফ ইন্সপিরেশন। আর আমরা মানে মনের মানুষে যখন সব কিছু হারিয়ে ফেলি তখন আমাদের একমাত্র মানে সাহস আর মানে উদ্দীপনা দাদাই দেয়। তো থ্যাংকস। আমি মানে একটাই বলবো, মনের মানুষের তরফ থেকে 3 cheers ফর নেতাদা। তারপরে আমি বেশি কিছু করবো না। আমার এখানে ভাই নিত্যদা, ছেলে বউ দুজনকেই আমি ডাকবো আমার সঙ্গে 2 লাইন তোমরাও গাও। তোমরা মানে এত ভালো, মানে এত শুনেছি তোমাদের ইয়েতে। সবাই এসো, হ্যাঁ তুমিও এসো, বৈশাখী তুমিও এসো। এমন একটা গান যেটা সবাই মিলে গায়। সব থেকে আমি একজনের নাম দিয়েছি মেঘা। ও খুব মিষ্টি, সকালে রেগুলারে কথা হয়। এমন একটা গান আমরা সবাই গাই, সবাই তোমরাই গাইবে। বলতে যাচ্ছিলাম
তুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। ফুলের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। ফুলের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সকাল গানের মাঝে মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সকাল গানের মাঝে পুরায় সেই দিনের কথা ভুলবি কি রে আর সেই চোখের দেখা গানের কথা সেই কি ভোলা যায়। কালারটা দুর্দান্ত ছিল এই জন্য ওসব খেতে খেতে হেসে তুলেছি। আমাদের এই হচ্ছে আমাদের মনের মানুষের প্রিয়াদি, সবাইকে একাত্ম করে দিতে পারে। আমাদের- সেই একাত্মই হলো আমরা এবারে আমাদের প্রিয় মানুষ সোমনাথটাকে বলবো একটা গান পরিবেশন করতে। সোমনাথ ব্যানার্জি বড় চুপচাপ বসে আছে, খুব ভালো লাগবে। সোমনাথ আসুন, আগে এখানে আসুন, তারপর কথা হবে।
নমস্কার। আজকে এই আনন্দ সন্ধ্যায় মানে নিত্যগোপাল চক্রবর্তীর এই যে একটি বই প্রকাশিত হলো, এখানে আসতে পেরে খুবই আনন্দিত লাগছে। আসলে নিত্যগোপাল চক্রবর্তী আমার সেজো জামাইবাবু, টোকোদা। আমার শেষদি শিবানী ব্যানার্জি, পরে শিবানী চক্রবর্তী। আমার শেষদি খুব গান ভালোবাসেন। তো মানে আমাদের সবাই খুব, আমরা ভাই বোনেরা সবাই খুব, আমাদের পরিবারের সবাই খুব গানের চর্চা হচ্ছে, গানটা খুব ভালোবাসতেন। তা অনেক আমাদের পাড়ার সব অনুষ্ঠানে আমার দিদিকে অনেক গান গাইয়েছি, মানে কোনো গান তুলে দিয়েছি, সে পরিবেশন করেছে, সে খুবই ভালোবাসতেন। তো সেরকম বেশ কিছু গান আছে, সেগুলো তো এখন যাচ্ছি না। আমার শেষদির অকাল প্রয়াণে, তার তো একটা কঠিন রোগ হয়েছিল। তারপরে আমার সেজু জামাইবাবু অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিল। তারপর তিনি কিছু কবিতা লিখতে শুরু করলেন, আমাদের উনি ডেকে শোনাতেন, আমি শুনতাম, খুবই ভালো লাগতো এবং আস্তে আস্তে ওনার খুব উন্নতি হতো। তা আমার মনে হয়, আমি জানি না আমি প্রথম কিনা, আমি টোকোদাকে এই কথা বলেছিলাম দীর্ঘ অনেক দিন আগে, এই টোকোদা তোমার অনেকগুলো লেখা হয়ে গেছে, এবার তোমার একটা বই বের করা উচিত। এ কথা আমি অনেক দিন আগে বলছিলাম। যাই হোক, সেই বই আজকে প্রকাশিত হয়েছে, এর জন্য আমি খুবই আনন্দিত। যাই হোক, আমি এই অনুষ্ঠানে এসে একটা গান পরিবেশন করছি। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে গলাবো হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। তবু নামে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে জ্বলিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। তবু নাম চন্দ্র
আসলে আমি একটু সত্যি ভারাক্রান্ত, আমার এই দিদির যাবতীয় সব কথাবার্তা শুনে আমি সত্যিই কিন্তু একটু ভারাক্রান্ত। আর কি গান গাইবে বলুন দেখি? সার্থক জন্ম না 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 সার্থক বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর আনন্দ আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে, একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজে, বিস্মিত নিবেশ হত বিশ্ব চরণে বিনত, বিস্মিত নিবেশ হত বিশ্ব চরণে বিনত, দুঃখ শত ভক্ত চিত বাকুহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। আমার সেতু জায়গায় নীতিনভাগ চক্রবর্তী আরো অনেক অনেক সাফল্য কামনা করি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ দাদা। ডেকে নেব আমাদের পরবর্তী সঙ্গীত শিল্পী শ্রীমতী শিখা দাস। ইনিও আমাদের পাড়ারই একজন কাকিমা, উনিও খুব সুন্দর গান গান। ওনার টিচারও আবার কিন্তু কিয়া বনি। তো আমরা আজকে টিচারের গানও শুনেছি, আজকে আমরা স্টুডেন্টসের গানও শুনবো। শিখা জেঠিমা চলে এসো। এই সুস্থ আড্ডা আমাদের বেঁচে থাকার জন্য কতটা প্রয়োজনীয় তা আমরা ভারতীয়রা গর্বিত। আমরা সুস্থ আড্ডা মারব যতদিন বাঁচব।
সোমনাথের গান শুনেছি, তারপর তার মেয়ের গানটার নাম শুনলে আমাদের ভালো লাগছে না, গরিমা ব্যানার্জি। ওকে খুব ভালো গান গায় গরিমা। আচ্ছা, ওনাদের গানটা শেষ হবে, একটা গান হবে, তারপরে আমরা গরিমা গান শুনবো। আমার রেডি হয়ে যাবে। ভালো থাকবি সবাই। ও প্রতি মুহূর্ত ভালো থাকতেই হবে। ঠিক আছে, এবারে গরিমা। তাই বলি সোমনাথের শিল্পী মানুষ তার মেয়ে হবে না, হতে পারে।
মেয়ে গরিমাকে ওর পিসি মানে নিত্যগোপাল চক্রবর্তীর স্ত্রী যিনি মানে ভীষণ 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 ভালোবাসতো, ভীষণ। তা আমার মেয়ে তাকে দিদি চলে যাওয়ার পরে ও তো বোঝেনি, ও তো ছোট, কিন্তু আমরা বুঝেছি, আমরা ওকে বলেছি যে তুই কি হারাবি তুই বুঝতে পারছিস না। যাই হোক, তা আমি ওই জন্য বললাম যে আয় পিসির এই অনুষ্ঠানে অন্তত একটু করলেও কর, একটু কিছু গান কর। তাই আমরা একটু করছি। ও গান সেরকম করে ওর নাচই করে। যাই হোক, ঠিক আছে, গাইছি। চলো জোরে শুরু হোক, গলা ছেড়ে।
রবীন্দ্রনাথ ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। এটা প্রতি মুহূর্তে আমরা উপভোগ করি, সুখ দুঃখ আনন্দ যে কোনো বয়স। পিতার পুত্রীর গান। এবারে আমার সৌভাগ্য, যখন শেষের দিন শুয়েছিল দুপুরে, আমি চা করে নিয়ে এসে দুজনে চা খেতে বসেছি। কোনো বই নেই, কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই। সেই সময় আমি বলছি আমি কি করব, এই করোনাকালে আমি কি করব। সেই সময় আমি আমার ছোট ফোন, তখন এই ফোন ছিল না, ছোট ফোনটা নিয়ে আমি বললাম তুমি গান করো, আমি রেকর্ড করি। আমার সৌভাগ্য, তার কয়েকটি গান আমার কাছে আছে। আমি একটা গানের দুকলি একটু শোনাচ্ছি, যেটা হয়তো তার আত্মার শান্তি পাবে। এই যে গানটা শুনলেন, এই গানটা কিন্তু শরীর খারাপ অবস্থায় গাওয়া, তখন শরীর খারাপ। একটা কথা বলি, এটা নজরুল সঙ্গীত, নজরুল গীতি। এই গানটা কিন্তু একটা রাগাশ্রয়ী গান, তিলক রাগে বেশ করা গান। ও কিন্তু কোনোদিন কারোর কাছে গান সেই অর্থে যে শেখাটা কিন্তু কারোর কাছে শেখেনি। কিন্তু এতটাই দেখুন, একজন গান যারা শিখে তারা যেভাবে গান গেয়েছে, গানটা কিন্তু সেভাবেই গেল, কোনো তাল লয় বা সুরের কোনো পুরো রাগাশ্রয়ী গান, একটা বিলম রাগে। সেটাই বলছি, এত গান ভালোবাসত, মানে সেই অর্থে শেখা হয়ে ওঠেনি। তো আমার কাছে এরকম গান শিখেও আমাদের যে পাড়ার যে ফাংশনগুলো হতো তাতেও খুব গান গাইতো। লাস্ট একটা গান খুব শিখে, মানে খুব ৩-৪ বার অনুষ্ঠানে গিয়েছে। আমি ওইটা 2 লাইন একটু আপনাদের শোনাচ্ছি ওর জন্য। আমি শুধু রইনু বাকি, আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তাকে বল ফাঁকি। আমি শুধু
শুধু রইনু বাকি। এই গানটা খুব মজা অনেকবার গেছে ফাংশনে। যাই হোক, রাখলাম একটু। আমার সৌভাগ্য আজও তার কিছু কথা আমি শুনি মাঝে মাঝে, তার কিছু গান আমি এখনো শুনি মাঝে মাঝে। এটাই আমার হয়তো এই আধুনিক যে ব্যবস্থা ফোন, সেই সময় একটা ছোট্ট ফোন হাতে নিয়ে আমি খেলার চলে তুমি গান করো, আমি বসে বসে চাকাই দিই না শুনি। কোনো রকম ঘুম থেকে উঠে এসে দুপুরবেলা ঘুমোতো, আমি তো ঘুম না দুপুরে, হ্যাঁ, তা তখন বসে বসে 7-8টা গান গিয়েছিল, সেটাই আমি ধরে রেখেছিলাম। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন লেশ, সেই পূর্ণতার পায় মনস্থান মাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। মনুষ্য জীবনের নানান সুখ দুঃখের ডালি দিয়ে সুসজ্জিত প্রাণবন্ত সমগ্র অনুষ্ঠানটির চিত্রগ্রহণ ও উপস্থাপনে ছিলাম আপনাদের সকলের ভালোবাসার শ্যামল কুমার চ্যাটার্জি। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই মনে করে ইউটিউবের নির্ধারিত কমেন্ট বক্সে লিখে জানাবেন, যা আমার এগিয়ে চলার পথে অপরিহার্য। সকলে সুস্থ শরীরে জীবনের প্রতিটি মুহূর্তে সকলকে ভালোবেসে আনন্দে থাকবেন। শুভেচ্ছান্তে শ্যামল কুমার চ্যাটার্জি।